রিয়ার মিডাল জনাব খুরশিদ আলম স্যারের কাছে যেতে চাই। স্যার, আমরা সবাই আজকে ইসলামাবাদে একটা বৈঠক হচ্ছিল। আমরা সবাই, সারা পৃথিবীর মানুষ আমরা উৎকণ্ঠিত ছিলাম একটা আহ ইতিবাচক একটা একটা কিছু শোনার জন্য। কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত আমরা দেখলাম যে আসলে ইতিবাচক কোনো কিছু তেমন আসলো না, যদিও আমি তাকে খুব নেতিবাচক ব্যক্তিগতভাবে বলতে চাই না, কারণ এটা হয়তো বা এটা আমার বুক দেখতে যাচ্ছে যে একটা আমেরিকা এবং ইরানের মধ্যে একটা আলোচনার সূত্রপাত আমরা হয়েছে, কিন্তু কতটুকু ফলপ্রসূ হবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ থেকেই যায়। তো সেই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল আমেরিকার সংঘাত যদি আরো ছড়িয়ে পড়ে এবং হরমুজ প্রণালী কোনোভাবে যদি সম্পূর্ণ অবরুদ্ধ হয়, তবে বাংলাদেশের সমুদ্র পথে জ্বালানি আমদানিতে ঠিক কি ধরনের তাৎক্ষণিক প্রভাব পড়তে পারে? আমদানি নির্ভর এই সংকটকালে আমাদের সামুদ্রিক রুটগুলো নিরাপত্তা নিশ্চিত করা কিংবা বিকল্প রুট খোঁজার ক্ষেত্রে আহ নৌ কূটনীতি বা নেভাল ডিপ্লোম্যাসি, স্যার, এটা কতটা গুরুত্বপূর্ণ হিসাবে আসতে পারে? আপনি অনেকদিন নৌবাহিনীর শীর্ষ পদে আসীন ছিলেন। আপনি বাংলাদেশ মেরিটাইম অ্যাফেয়ার্স এর আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, সচিব ছিলেন। এছাড়া আপনি বন্দর ব্যবস্থাপনাও ছিলেন। তো সেই প্রেক্ষাপটে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ আপনাকে। বর্তমান প্রাসঙ্গিক পরিস্থিতিতে আপনি যে প্রশ্নটা করেছেন এটা অতীব গুরুত্বপূর্ণ। তবে আমাদের দেশে যেটা হয়, আমরা বেশিরভাগ সময়ই একটা শর্টকাট পদ্ধতিতে কাজ করার চেষ্টা করি। আমাদের এই তেল সেক্টরে কিন্তু খুব একটা যে নজর আমরা দিয়েছি বলে মনে হয় না। কারণ আপনি যদি দেখেন যে গত 54-55 বছরে একটি মাত্র রিফাইনারি আমাদের রয়ে গেছে। আমরা দেশে অনেক উন্নয়ন করেছি, কিন্তু এই রিফাইনারির বেলাতে কিন্তু আমরা খুব একটা বেশি এগোই নাই। এই রিফাইনারিতে মাত্র আমাদের 2,25,000 টন আহ, রাখা যায়, আর ডেইলি যেটা উৎপাদন হয় সেটাও খুব বেশি না। তো আমাদের দেশের যেটা আর চাহিদা আমরা বেশিরভাগই পূরণ করি মিডল ইস্ট থেকে, ইউএই থেকে আমাদের আসে বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই যে আমরা একদিকে মোটামুটি মানে একটা দুটো দেশের সঙ্গে সবসময় চুক্তি করে আসছি, অবশ্য এটাও ঠিক এই যুদ্ধ যে লাগবে এটা জানার কথা না। তবে নর্মাল স্ট্র্যাটেজিক মাইন্ড বলে যে আপনার ডাইভার্সিফিকেশন দরকার। আপনি শুধু একদিক থেকে না এনে যদি পূর্বের দিকেও এই তেলের ব্যবস্থা করতেন, আজকে হয়তো সেই সমস্যার আমাদেরকে পড়তে হতো না, শুধু একটা দুটো দেশের উপর নির্ভর করার কারণে। যেহেতু আমাদের ক্যাপাসিটি কম, দেখেন আমাদের ক্যাপাসিটি যেহেতু 2,25,000, এটা সব মিলিয়ে আমাদের প্রায় 13 লক্ষ মেট্রিক টন আমরা রাখতে পারি। 13 লক্ষ মেট্রিক টন যদি আমরা রিফাইনারি গুলো মিলিয়ে, সেটা ধরেন আপনার চট্টগ্রাম আমাদের ইস্টার্ন রিফাইনারি, তারপরে আপনার অন্যান্য ফেসিলিটি মহেশখালীতে, মহেশখালীতে আমি পরে আসি, চিটাগাং পতেঙ্গায় আছে, ওখানে একটা মানে আনোয়ারা চট্টগ্রামে আছে, গুডনাইল নারায়ণগঞ্জে আছে, বাঘাবাড়ি পাবনাতে আছে, ফতুল্লাতে আছে, দৌলতপুর খুলনা, মগবাড়ি কুমিল্লা, এই সমস্ত জায়গায় কিন্তু আমাদের স্টোরেজ ক্যাপাবিলিটি আছে। এই সব মিলিয়েই প্রায় 13 লক্ষ মেট্রিক টনের একটা ব্যবস্থা। কাজে আমাদের যখন আমরা তেল ক্রয় করি দুই ভাবেই করি। একটা হলো আম, চুক্তি, লম্বা চুক্তি ভিত্তিক, দীর্ঘমেয়াদী চুক্তি ভিত্তিক করি। আবার অনেক সময় স্পট পারচেজও করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে স্পট পারচেজ এলএনজি এলপিজিটাই করা হয়। আপনি হয়তো জানেন যে এলএনজিটা মোস্টলি ইউজ হয় হেভি ইন্ডাস্ট্রিগুলোতে, আর এলপিজি গুলো আমাদের বাসা বাড়ি এবং এই ছোট ছোট শিল্প কারখানায় ইউজ করা যায়, কিন্তু হেভি ইন্ডাস্ট্রিতে এলএনজি ছাড়া চলে না। আমরা এলএনজি আনার জন্য একটা আহ, মানে অ্যাক্সিলারেট কোম্পানির সাথে আমরা বঙ্গোপসাগরে একটা জাহাজ রেখেছি। এই জাহাজে বিদেশ থেকে এলএনজি নিয়ে এসে এই জাহাজে এলএনজিটা ট্রান্সফার করে আবার এখান থেকে আমরা সরে নিয়ে এসে সারা দেশে দিয়ে দিচ্ছি। কাজে আমাদের ভিতরের বিপণন ব্যবস্থাটা ঠিক ছিল, কিন্তু আমরা যদি ক্রয়ের উৎসগুলা সঠিকভাবে চিহ্নিত করতে পারতাম, এবং অবশ্যই এই সরকারের পক্ষে একটু কঠিন, কারণ সরকার আসার পরপরই এই সমস্যার মানে সৃষ্টি হয়েছে। আমি আশা করব যে সরকার পরবর্তীতে এটা সুদূর প্রসারী বা সুদীর্ঘ পরিকল্পনা গ্রহণ করবে, যাতে আমরা সব সাইড থেকেই এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা যে লেসনটা শিখলাম, তাতে দেখা যায় যে একমুখো বা একদিক থেকে তেল সরবরাহ করা আনা, এটা বোধহয় খুবই সমীচীন নয়। আর আমাদের আরেকটা জিনিস এখানে বলা দরকার, যে আমরা ধরেন 8,500 কোটি টাকা খরচ করে
আমরা এখানে একটা সিঙ্গেল পয়েন্ট মুরিং করেছি এই কুতুবদিয়ার নিচে। সেখানে মানে জাহাজ এসে ওই সিঙ্গেল পয়েন্ট মুরিং এ তেলটা দিয়ে দিবে। প্রায় লাখখানেক টনের একটা জাহাজ ওখানে আসতে পারে। ওই লাখখানেক টনের জাহাজের তেলটা আপনার এই আমাদের যে মহেশখালীতে যে আমরা ইয়েটা করেছি সিঙ্গেল পয়েন্ট মোরিং এর জন্য ট্যাঙ্ক, প্রায় 2 লাখ মেট্রিক টন ট্যাঙ্ক ওখানে ক্রুড এবং ডিজেল দুটোই রাখা যায়, ওখানে রাখা যাবে। ওখান থেকে আবার আমরা 110 কিলোমিটার লাইন নিয়ে এসেছি ইস্টার্ন রিফাইনারিতে, বোথ ওয়ে, দুইভাবে। খরচ হয়েছে প্রায় 8.5 কোটি টাকা। কিন্তু এই পাইপলাইন গুলা বা এই ট্যাঙ্ক গুলা এখনো আমরা ব্যবহার করতে পারছি না। কেন পারছি না? কারণ এখানে পরিচালনা রক্ষণাবেক্ষণ ঠিকাদার যেটা নিয়োগ করা দরকার, গত 2-2.5 বছর হলো আমরা এর পিছনে পড়ে আছি, কিন্তু এটা এখন পর্যন্ত করা যায়নি। আমার আর্জি থাকবে বর্তমান সরকারের প্রতি যে আমরা যদি যত তাড়াতাড়ি এই রুটটা চালু করতে পারি, তাহলে আমরা বিদেশ থেকে তেল এনে আমরা যেন মজুরটা, দেশের মজুরটা যদি আমাদের 4 মাসের রাখা যায় বা আরেকটু বাড়ানো যায়, তাহলে কিন্তু আমাদের এই যে সাময়িক যে সংকট, যে দেশ, সব দেশেই হতে পারে, সব দেশই একটা রিজার্ভ জিনিস রাখে, কিন্তু আমাদের কিন্তু এই রিজার্ভ রাখার জন্য কোনো ব্যবস্থা গত 54 বছরে হয়নি। তারপরও আমি আরেকটা জিনিস বলবো যে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আমরা যদি একটু পশ্চিম দিকে যাই, ধরেন আমাদের এখন যে রিফাইনারি বা তেলের ব্যবস্থা সবই ইস্ট কোস্টে, আমাদের এই পূর্বাঞ্চলে অবস্থিত, কিন্তু পশ্চিমাঞ্চলে নদীর ওই পারে যাওয়ার জন্য বা তেলের প্রয়োজনের জন্য কিন্তু আমাদের কোনো আছে। এই গুদনাইলে ছোট্ট একটা জায়গা ইয়ে আছে আপনার, তাও এটা নারায়ণগঞ্জে, এখানে ওই বাগাবাড়ি পাবনায় আছে, বাট খুবই ছোট, 42,000 মেট্রিক টনের একটা আছে, দৌলতপুরে একটা আছে, ওটাও খুব ছোট। তো আমাদের যাতে মনে হয় যে বাগেরহাট ওইরকম এলাকায় একটা বা মংলা পোর্টে একটা নতুন তেল শোধনাগার আমাদের স্থাপন করা দরকার, যাতে আমাদের দেশের 2 উইংসেই, এই উইংস থেকে যদি তেল আমরা নাও পাঠাতে পারি, ওখান থেকে এই তেলটা সরবরাহ করা যেতে পারে। এখানে আমার একটা প্রস্তাব যেটা ছিল যে আমরা যদি এই যে সিঙ্গেল পয়েন্ট মোরিংটা যেখানে আমরা করেছি, রিফাইনারি এখানে করেছি, এটা করেছি এই কারণে যে আমাদের বড় জাহাজ আসলে লাইটার করে বারবার এই তেলটা রিফাইনারিতে আনতে হতো, তাতে আমাদের খরচ বেশি হয়ে যাচ্ছিল, এবং ওই ছোট লাইটারের জাহাজ ভাড়া করতে হয়, তাতে ওয়েস্টেজও বেশি হতো। তো আমার কাছে মনে হয় যে যদি আমরা সোয়াচ অফ নো গ্রাউন্ড একটা সিঙ্গেল পয়েন্ট মুরিং করি, যেখানে আপনার 2 লাখ টন 2.5 লাখ টন তেলের জাহাজ আসতে পারবে একবারে, এবং সেখান থেকে একটা লাইন আমরা টেনে হয় মানে হিরন পয়েন্টে নিয়ে আসলাম, অথবা শিবসা নদীর পারে, অথবা মংলা পোর্ট পর্যন্তই 130 মাইলের যদি একটা লাইন থাকে, তাহলে কিন্তু আমরা দেশের 2 ভাগেই আমি মনে করি যে স্বয়ং সম্পূর্ণ হবে। এবং তাতে আমাদের এই যে সাময়িক যে অসুবিধা বা বিশ্বে যে কোনো সময় এটা হতে পারে, ওই অসুবিধার থেকে আমরা এখন যে একটা চাপে পড়ে গেছি, আমরা একটা ভর্তুকি দিচ্ছি, এই ভর্তুকি ছাড়াই আমাদের নিজেদের রিজার্ভ থেকেই হয়তো আমরা আমাদের যে দেশের যে চাহিদা 2-3 মাসের জন্য চাহিদা আমরা মেটাতে সক্ষম হব। আর আমরা, আপনি যেটা বললেন যে নৌবাহিনী দিয়ে, এখন যেহেতু তেলের উৎস থেকেই আসলে তেল বের করা যাচ্ছে না, আমাদের 6টা জাহাজ আসার কথা, এবং সেই জাহাজগুলো অলরেডি আপনার পার্সিয়ান গালফে আটকা পড়ে আছে। একটা যেটা আসার কথা ছিল সেটাও এসে তারপরে তাকে ফেরত পাঠানো হয়েছে, ওটাও ইউএইতে ফেরত চলে গেছে। এই 6টা জাহাজ যদি প্রত্যেক মাসে মাসে একটা করে আসতো, তাহলেও আমাদের সমস্যা হতো না। এখন যদি একবার হরমুজ প্রণালী বাইরে হতে পারে, তাহলে হয়তো আমাদের নৌবাহিনীর জাহাজ দিয়ে পাহারা দিয়ে এটাকে আনা সম্ভব। এটা অসম্ভব কিছু না, এটা অনেক দেশে এটা করে, কিন্তু এই মুহূর্তে আমি এটার প্রয়োজন দেখছি না, যেহেতু হরমুজ প্রণালী বন্ধ আছে। তবে আমার সুপারিশ থাকবে যে আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে এই যে এই কাজগুলো যদি করি, আমরা যে আমাদের যে ক্যাপাসিটি যদি আরেকটু আমরা বাড়াই, দেশের পশ্চিমাঞ্চলে একটু ক্যাপাসিটি বাড়াই, এবং পূর্বাঞ্চলে যে ক্যাপাসিটি অব্যবহৃত আছে, এই যে ট্যাঙ্কগুলো অব্যবহৃত আছে, ট্যাঙ্ক রেডি, এখানে শুধুমাত্র এই কন্ট্রাক্টর লাগবে ফর অপারেশন এবং মেইনটেনেন্সের জন্য। এটা যত দ্রুত সম্ভব যদি আমরা করতে পারি ফার্স্ট ইয়েতে মেজারে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা উত্তরণের একটা ভালো সুযোগ আমরা পেতে পারি। ধন্যবাদ আপনাকে।